বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই কোটি কোটি প্রণাম জানাই। আর আমার মমতাময়ী মা প্রাণ দাদাদের রান্দিত জয়গুরু যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানাই। তো আমি এখানে আচুরি সান্নিধ্য 184, যেটাই 6 মাঘ 1431 সোমবার 20/1/2025। তো প্রসঙ্গোত্তর ঘটেছে। ঠাকুর সান্নিধ্যে থাকা মহার্ঘ বিষয় বলছেন যে যেখানে আছে পূর্ণ হয়ে আছে হেমকবি মদে মাতাল, যাকে দুনিয়া তাচ্ছিল্য ভরিয়ে দিচ্ছে সেই কবিতা লিখছে। শেষে ঠাকুর বলছে, ঠাকুর আপনি সহজ মানুষ নন, আপনি এমন কায়দা করলেন যে আমি মদ ছেড়ে দিতে বাধ্য হলাম। আমি এলাম আশ্রয় নিতে, আপনি দিলেন প্রশ্রয়। কাহিনীটি বিবৃত করে বলছেন, এটাই তো করলেন যে যেটা আসক্ত তাকে সেই কমপ্লেক্সে ফেলে তা থেকে বের করে আনা। আমাদের ক্ষেত্রে এটা হতে পারে। হয়তো বলবি, তুই এরকম করলি। তিনি মাতালকে বলছেন, এই নে মদ খান। তার মানে তাকে আগে এমন একটা জায়গায় নিয়ে যাও, এমন একটা কর্নার করো তাকে যেখানে ধাক্কা খেয়ে সে ফিরে আসে। সাধারণ একটা চোর, তাকে বলছেন আমাকে চুরি শেখানোর শুরু করেছেন, আর একেবারে মাখামাখিও করে ফেলছেন। তাতে চোর রাজি হয়ে গেছে, ভাবছে বাপরে বাপ, একে আমি শিষ্যরূপে পেয়েছি, নাড়াটাড়া দেবে। চুরি শেখাতে গেছে। সেই সময় তিনি বলছেন, আচ্ছা তুই যে বললি ওই জেলেটা তোর বউয়ের দিকে খারাপ নজর, আর তুই যে লোকে সর্বনাশ করছিস, এখন সে যদি তোর ঘরে ঢুকে তোর বউয়ের সর্বনাশ করে, ঘরে দরজা লাগিয়ে এসেছিস, বলে দরজা বন্ধ করে এলে ঢুকবো কী করে, যদি তারা খাই। এসব কথা শুনে চোরের মাথা গেছে ঘুরে। এবার আমি কি করি? এইভাবে তার চোরত্ব গোছাচ্ছেন। একটা সাধারণ চোরকে বাঁচাতে তিনি এটা করছেন, তাহলে তিনি পরম পুরুষ না তো কি? একটা খালি ধাক্কা দিয়েছেন, তার সারা জীবনের জন্য চুরি ঘুচে গেছে। এটাই তো পরম পুরুষের লীলা। এই প্রসঙ্গে পুরুলিয়ার দিকে এক দস্যু কিভাবে দীক্ষা গ্রহণ করে দস্যুবৃত্তি ত্যাগ করে মহৎ মানুষে পরিণত হলেন, তার কাহিনী ব্যক্ত করে বললেন, এরকম কত অগণিত মানুষের জীবন চেঞ্জ হয়েছে। রত্নাকর বাল্মীকি হয়েছে, তার ঠিক ঠিকানা আছে? আমরা কয়টা জানি, কয়টা বলতে পারি? তাই আমি বহুবার এটাই বলি, বাজারে বহু বাবাজি আছে, তারা আমার কর্মফল নেবে কেউ? আমি যে ইষ্টিবৃত্তি করছি তার মাধ্যমে রোজ আমার কর্মফল তিনি গ্রহণ করেননি? আমার উপার্জনটা তো আমার কর্মেরই ফল। ইষ্টিবৃত্তি গ্রহণ করা মানে আমার কর্মফলকে তিনি গ্রহণ করছেন। একজনের গ্রহদোষ, জ্যোতিষী তাকে যজ্ঞের প্রাচিত্যের বিধান দিচ্ছেন। শিশিবদ্দা সহজভাবে বলছেন, যেখানে পরম পুরুষের ভোগ রাগ হয়, অন্নভোগ হয়, সেখানে সকাল থেকে রাত অবধি যা ভোগের খরচ সব তুই দিবি। আমাকেও অনেকে বলে, আমি বলি এমনকি পুরোহিত দক্ষিণাটাও ওদের অ্যাকাউন্টে জমা করে দেবে, এমনকি ইলেকট্রিকের বিলের খরচা যা লাগে তাও দেবে। আবার শ্রী ঠাকুরের মহিমার গল্প করছেন। পূজার উৎসবে ভিলাইয়ে সমীর দাশগুপ্তদা এসেছেন। সে সময় রাঙামা গত হওয়ার মাঝখানে উৎসব স্থগিত হলো। সমীরদা হাতে 2 দিন সময় পেয়ে ভাবলেন, রিখিয়া আশ্রমে মহারাজের সাথে দেখা করে আসি। মহারাজ একবার ভিলাই গিয়েছিলেন, সেখানে উনার জন্য নিরামিষ খাবার আসতো সমীরদার বাড়ির থেকে। সেই সূত্রে পরিচয় আলাপ। তো গিয়ে শোনেন মহারাজ এখন মৌন থাকেন, কারোর সাথে কথা বলেন না। একজনকে এক টুকরা কাগজে সমীরদা ভিলাই লিখে দিয়েছেন, এটা মহারাজকে দেন, উনি যদি দেখা করতে বলেন তাহলে যাব, না হলে ফিরে যাব। তো গিয়ে দেখাতে তিনি বললেন, পাঠিয়ে দাও। সাক্ষাৎ হয়ে কুশল বিনিময় হচ্ছে। একসময় মহারাজ জিজ্ঞাসা করলেন, কোন প্রশ্ন? সমীরদা বললেন, সেই রকম কোনো প্রশ্ন নয়, তবে আমি তো ঠাকুর ধরে চলেছি, অগ্রগতি কেমন হচ্ছে বুঝতে পারছি না, গতি কেমন হচ্ছে? আচার্য বলছেন, গতিশীল যে সে তো বুঝতে পারে না যে সে গতিতে আছে। মহাকাশের নির্মল আকাশে যখন প্লেন উড়ে, প্রেক্ষিতে না থাকলে তখন সে বোঝা যায় না উড়ছে কি না। আমরা ঠাকুরকে ধরে হাত পা সঞ্চালিত করছি, মহাসমুদ্রে পড়ে গেলেও আমি কি করে বুঝবো এগোচ্ছি না পৌঁছাচ্ছি? সেই রকমই অবস্থা তো। মহারাজ সমীরদার কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলছেন, আপনার গুরু সাধারণ গুরু নন, ক্যানেডিয়ান ইঞ্জিন,
তার মানে বড় যে ইঞ্জিনগুলো হয় সেই রকম ওনার সাথে জুড়ে থাকলে উনি সবাইকে টেনে নিয়ে যাবেন। দাশগুপ্তদা তৃপ্ত হয়ে বেরিয়ে আসছেন। মহারাজ সেই শিষ্যটি জিজ্ঞাসা করলেন, কি বললেন? দাশগুপ্তদা বললেন, এই কথা হলো। আর মহারাজ বললেন, আমার গুরু যিনি, তিনি সাধারণ নন, তিনি ক্যানেডিয়ান ইঞ্জিন, যেই জুড়ে থাকবে তাকে টেনে নিয়ে যাবেন। তখন শিষ্যটি বলল, আপনার মন রক্ষার্থে তিনি এটা বলেছেন। তখন সমীরদা বলছেন, দেখুন, এই আশ্রমে এসে আপনার গুরুর প্রতি আমার শ্রদ্ধা অনেক গুণ বেড়ে গেল, কিন্তু ওনার শিষ্য হিসাবে আপনার প্রতি গভীর অশ্রদ্ধা তৈরি হলো। গুরু খালি মন রক্ষাতে কথা বলেছেন, আপনারা শিষ্য হিসাবে এটা বিশ্বাস করে গুরু সেবা করছেন। আপনি ভাবছেন গুরু মন রক্ষাতে কথা বলছেন, যথার্থ বলেছেন না। তার মানে শিষ্য হিসাবে আপনারা উপযুক্ত নন। অপরের এক সূত্রে আচার্যদেব একজনকে বলছেন, প্রয়োজনের বাইরে উপার্জনকে কোনো মঙ্গল কার্যে ব্যবহার করা উচিত। ধরা যাক আমার খিদা পেয়েছে, তখন দেখছি একটা মানুষ, সে খায়নি, কিছু ক্ষুধার্ত, তাকে বসিয়ে খাইয়ে দিলাম। এই যে খাইয়ে দিলাম, আমার খিদেটা থাকলো, কিন্তু তার খাওয়া দেখেই তৃপ্ত হলাম। এইটা আর কোথাও পাওয়া যাবে না। আমরা যখন কোনো অসমর্থের পাশে দাঁড়াই, এটা সবচেয়ে পুষ্টিকর খাদ্য আমার মনে হয়। আমি একটা রিসার্চ পেপারে দেখেছিলাম, 75 বছর ধরে রিসার্চ করে বের করেছি সুখের উপায় কি। আচার্যদেব একজন নামোল্লেখ করে বললেন, উনি খুব লড়াই করছেন। এখন ওনার মূল সম্পত্তি 30,000 কোটি টাকা। উনি বলছেন, আমি হতদরিদ্র অবস্থা থেকে এখানে পৌঁছেছি। আজকে আমি বলতে পারি, অন্যের পাশে দাঁড়ানোর মতো সুখ আমার আর কোথাও নাই। উনি প্রচুর চ্যারিটি করেন। কাহিনী ব্যক্ত করে আচার্য বলছেন, বিষয়টা হচ্ছে এই যে পরের জন্য করতে পারা, এটা কোনো সুখের সন্ধান দেয়, তাই বলা হচ্ছে। আমরা যে ইষ্টিবৃতি করে কি হয়? আমরা ভাবি এটা গুরুকে পয়সা দেওয়া হচ্ছে, ধান্দা হচ্ছে। একটা সোসাইটি আছে, তারা তাদের রিসার্চ ফাউন্ডেশন প্রকাশ করেছেন, আমাদের হ্যাপি হরমোন নিঃসৃত হয় প্রত্যাশী দানের মধ্যে দিয়ে। এটা আমাদের সুখী করে। আমি বলছি না বিজ্ঞান বলেছে, আমি এগুলোর কিছু কিছু পার্ট দেখেছি এই মুহূর্তে। আমার সবগুলো মনে পড়ছে না, কিন্তু এইভাবে বলেছে। তাই ইষ্টিবৃত্তি শুধু পয়সা দেওয়ার বিষয় না। আমি সবার আগে গুরুকে স্মরণ করছি, মনটা তোমাদের আবদ্ধ করছি, যাতে অধিক বিষয়টা উপার্জনটা আমাকে আবদ্ধ করতে না পারে। তো এটা সংকলক সুভাষ মুশিকদা বলেছিলেন। তো এখানে লেখাটা পেয়েছি, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল হোক। যদি কিছু এই আমি যে বলেছি কাজে লাগে, আমার এই প্রচেষ্টাটা সফল হবে। বন্দে পুরুষ।